আসসালামু আলাইকুম। এইচএসসি 32 ব্যাচ, আশা করি তোমাদের পরীক্ষাগুলো খুবই ভালো হচ্ছে। অনেকেই মাঝে মাঝে বলছো যে ভাই আমার তো এই পরীক্ষাটা খারাপ হয়েছে, এই এমসিকিউ তাই মনে হচ্ছে 7 পাবো। না ভাই, তুমি 7 পাবা না, তুমি ইনশাল্লাহ 8 বা 9 বা 10 এমন পেয়ে যাবা, দেখবা। ঠিক আছে, এরকম ভয় অনেকেই পেতো বিগত বছরগুলোতে, আমাদেরকে বলতো, বাট আমরা দেখেছি শেষমেশ তারা কি পাশ করে যায়। কিন্তু এই ঘটনার জন্য তারা যে অন্য পরীক্ষাগুলো খারাপ দেয়, সেগুলো কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো একটা পরীক্ষা খারাপ হতেই পারে, তুমি নিজের উপর ভরসা রাখো, সৃষ্টিকর্তাকে ডাকো, তুমি পরবর্তী পরীক্ষাগুলোকে একটু ভালো মতো দাও, ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার পরীক্ষাটা আশা করি খুব ভালো হবে। সো এটাই। সো দেখো, এখানে আমরা আজকে আলোচনা করব যেটা নিয়ে, আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় এবং শেষ অধ্যায়। আমাদের আজকে এখানে শেষ হচ্ছে আমাদের এই প্লে লিস্টটা। এখানে আমরা আলোচনা করব যে স্নায়ুযুদ্ধ বা পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক যে একটা বিরোধ। হ্যাঁ, এখানে এটা থেকে বিগত বছরে কোন ধরনের প্রশ্ন এমসিকিউতে এসেছে এন্ড এই বছর কি কি আসতে পারে। তাহলে আসো আমরা সামনের দিকে যাই। আসলে স্নায়ুযুদ্ধটা মেইনলি কি তোমাকে আমি একটু বুঝাই। দেখো, এখানে দেখো যে পুঁজিবাদ, পুঁজিবাদ কি? পুঁজিবাদটা হচ্ছে তোমার ক্যাপিটালিজম। পুঁজিবাদটা কি? এটা হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম জিনিসটা কি তোমার? এখানে ধনতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এখানে কি তোমার সম্পত্তির একটা ব্যক্তিগত মালিকানা থাকতে পারবে। ঠিক আছে, ব্যক্তিগত বা প্রাইভেট ওনারশিপ থাকতে পারবে, ব্যক্তিগত মালিকানা থাকবে তোমার সম্পত্তির। কিন্তু তোমার এইখানে যে সমাজতান্ত্রিক যে ব্যবস্থা, এখানে কিন্তু তোমার ব্যক্তিগত মালিকানা নাই, এখানে কি সামাজিক, সামাজিক মালিকানা। ঠিক আছে। সো এখানে দেখো এই যে তোমার এই সমাজতন্ত্র কি বলে আসলে, যেমন একটা কথা আছে না যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, তাই না? সো এখানে এই সমাজতন্ত্রটা এই ধরনের একটা মেসেজ দেয় আমাদেরকে। ঠিক আছে। সো ওই টাইমে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো, ওয়ার্ল্ড ওয়ার টু, এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে পৃথিবীটা দুইটা ব্লকে ভাগ হয়ে গেল। কি কি ব্লক ছিল? একটা হচ্ছে তোমার এই ক্যাপিটালিস্ট, যেখানে ক্যাপিটালিস্ট বিশ্বের একটা ধারক এবং বাহক ছিল কি ইউএসএ। আর সমাজতন্ত্রের ধারক ও বাহক আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, সেটা কি রাশিয়া বা ইউএসএসআর। ঠিক আছে, ইউএসএসআর বা রাশিয়া। সো স্নায়ুযুদ্ধটা আসলে কি, এখন আমরা সেটা বুঝি। ধরো তোমার একটা ফ্রেন্ড, যার সাথে তোমার একটু শত্রুতা। ঠিক আছে, ধরো তুমি এ, তোমার ফ্রেন্ড হচ্ছে বি, তোমরা দুজন হচ্ছে একে অপরের সাথে কথা বলো না। ঠিক আছে, কথা বলতেছো না। বাট ধরো তোমার ফ্রেন্ড আরেকজনের সাথে ঝগড়া করতে গেছে, তুমি কিন্তু ডিরেক্ট ওই ঝগড়ার মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করবা। তুমি হচ্ছে মাঝখান থেকে একটা অন্য, মানে অন্যভাবে ইনডিরেক্টলি কিছু একটা করতে যাবা। এটাই হচ্ছে স্নায়ুযুদ্ধ, মানে কি যুদ্ধ যুদ্ধ ভাব, আর কোনো ডিরেক্ট যুদ্ধ হবে না। তোমরা দুজনে কি অন্য একটা দেশে গিয়ে যুদ্ধ করবা, অন্য একটা এই টাইপ। ঠিক আছে, এরকম অনেকগুলো যুদ্ধ হয়েছিল, যেমন কোরিয়া যুদ্ধ, তারপর তোমার হচ্ছে ভিয়েতনামের যুদ্ধ। এইসব দেশে কি তোমার ধরো রাশিয়া তারপর যুক্তরাষ্ট্র দুইটা দেশে গিয়ে তারা তাদের যে আইডিওলজি, যেমন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদ, রাশিয়ার হচ্ছে তোমার সমাজতান্ত্রিক যে আইডিওলজি, এগুলো প্রমোট করতে চেয়েছিল। ওকে। সো তোমরা আশা করি বেসিকটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা সামনের দিকে যাই। এখানে দেখো যে কোল্ড ওয়ার শব্দের বাংলা কি? কোল্ড ওয়ার শব্দের বাংলা হচ্ছে স্নায়ুযুদ্ধ। ঠিক আছে, এটা একটা ইজি জিনিস, আমরা এটাকে বলে ফেললাম। কোল্ড ওয়ার শব্দের বাংলা কি? স্নায়ুযুদ্ধ, মানে কি যুদ্ধ যুদ্ধ একটা ভাব। তারপর এখানে দেখেন যে স্নায়ুযুদ্ধের কারণ কি ছিল। স্নায়ুযুদ্ধের কারণ কি ছিল আসলে দেখি, সমাজতন্ত্র প্রসারের ভীতি। হ্যাঁ, যুক্তরাষ্ট্র চাইতো না কোনোভাবে যে ওয়ার্ল্ডে বা স্পেশাল ইউরোপে সমাজতন্ত্র ছড়াক। ইরান সমস্যা না, এটা আসলে কানেক্টেড না। কমিউনিস্ট ভীতি, হ্যাঁ, এই সমাজতন্ত্র আর কমিউনিস্ট এটা কিন্তু সেম জিনিস। সোশ্যালিস্ট বা কমিউনিস্ট এটা কিন্তু সেম, মোটামুটি মোরলেস। ঠিক আছে, দেখো সোশ্যালিস্ট অ্যান্ড কমিউনিস্ট। ওকে, তোমরা কিন্তু দেখে এসেছো এর আগে বলশেভিক যে বিপ্লবটা, সেটা কিন্তু এই কমিউনিস্ট আইডিয়ালস এর উপর ভিত্তি করে হয়েছিল। আচ্ছা, এখানে একটা উদ্দীপক আছে, আমরা একটু পড়ি এটা। দেখো, শফিক ও সাদ্দাম দুই ভাই, তারা দুজনেই শারীরিক ও আর্থিকভাবে শক্তিশালী। মাঝে মাঝে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, কোনো এক সময় তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, কিন্তু যুদ্ধের পর্যায়ে পৌঁছে না। তাদের দুই ভাইয়ের আবার দুপক্ষে অন্যান্য ভাইয়েরা যোগ দিয়েও এই দ্বন্দ্বের মাত্রাটা বৃদ্ধি করে। কখনো কখনো এক এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনে। উদ্দীপকের শফিক ও সাদ্দামের মতো পাঠ্য বইয়ের কোন দুই রাষ্ট্রের কথা বলা হয়েছে? আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি এটা পড়ে, যে এখানে আমাদের সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যে স্নায়ুযুদ্ধটা বা কোল্ড ওয়ারটা, কোল্ড ওয়ারের কথাটাই কিন্তু মেইনলি বলা হয়েছে। ওকে। তারপর একটু দেখেন এখানে আমাদের ব্যাপারটা যে উক্ত রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব অবসানের কারণ কি? তাদের দ্বন্দ্বটা অবসান হয়েছিল কবে? 1991 সালে। ঠিক আছে, 1991 সালে। তখন রাশিয়ার যে প্রেসিডেন্ট, তখন তার নাম কি ছিল, বা সোভিয়েত লাস্ট যে প্রেসিডেন্ট গর্বাচেভ, গর্বাচেভ, তিনি কি করেছিলেন? তিনি কি ইউএসএসআরটাকে ভেঙে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা সোভিয়েত ইউনিয়নটাকে ভেঙে তিনি কি করেন? 15 কান্ট্রিজ বা 15টা দেশে জন্ম হয়েছিল। সো ওই টাইমে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায়। উক্ত রাষ্ট্রের মধ্যে সমস্যা অবসানের কারণ কি?
মানসিক পরিবর্তন একটা আছে অবশ্যই, আঞ্চলিকতাবাদ না। আর অস্ত্র নিরসন, অস্ত্র নিরসনটা কি তোমার হচ্ছে আর্ম স্ট্রাগল, যেটা এইটাকে তিনি আর্মস রেসটাকে তারা কমিয়ে ফেলেছিল। সেখানে অ্যান্সার হবে কি খ নাম্বারটা। তারপর এখানে দেখো যে পুঁজিবাদ বলতে কি বোঝায়, আমি কিন্তু শুরুতেই বলে আসলাম প্রথম স্লাইডে। দেখো পুঁজিবাদ বলতে কি, কোন একটা সম্পদের যে প্রাইভেট ওনারশিপ বা সম্পদের যে ব্যক্তিগত মালিকানা, এটাকেই বোঝায়, ঠিক আছে। আর সামাজিক যে মালিকানা, সেটাকে আমরা কি বলি, সমাজতন্ত্র। ওকে, তারপর দেখো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, পুঁজিবাদ পুষ্পীভূত হয় কিসের মাধ্যমে, শোষণের মাধ্যমে। হ্যাঁ, এখানে প্রথম অপশনটাই কিন্তু হয়, পুঁজিবাদ কিন্তু একটা শোষণ তৈরি করে, অতিরিক্ত কৃচ্ছতা না, দানের মাধ্যমেও না, অতিরিক্ত বিনিয়োগেও না। পুঁজিবাদ কিন্তু একটা শোষণ তৈরি করে, যা আমাদের নিচু ক্লাসে যাদেরকে বলে, তারা যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, তারা কি বলে, এখানে নিচু, যাদের নিচু প্রজাতির মানুষ, এদেরকে কি তোমার খাটাতে হবে ইচ্ছা মতো। পুঁজিবাদী ব্যবস্থায় প্রধান দর্শন কি, পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু প্রধান যে মেইন এইমটা, সেটা কি মোর ইন্টারেস্ট বা অধিক মুনাফা, ঠিক আছে। তারা কি অধিক মুনাফা লাভ করতে চায়। তারপর দেখো সমাজতন্ত্র বলতে কি বোঝায়, সম্পদের সামাজিক মালিকানা। এটা কিন্তু আমরা শুরুতেই বলে আসলাম যে ব্যক্তিগত মালিকানা হলে কি, সেটা কি তোমার হচ্ছে ধনতান্ত্রিক বা তোমার হচ্ছে কমিউনিজম যেটা। তারপর দেখো সমাজতন্ত্রের জনককে, সমাজতন্ত্রের জনক কিন্তু কার্ল মার্কস। সেটা কিন্তু আমরা আগে দেখিয়ে এসেছি যে সমাজতন্ত্রের যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা, সেটাও কিন্তু কার্ল মার্কস দিয়েছিলেন। এই যে বইটা, এই বইটার জন্য তিনি কি পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছেন। তাও কি জানো, তিনি পেয়েছেন তোমার হচ্ছে লিটারেচারে। তিনি হচ্ছে একমাত্র কোনো পলিটিশিয়ান যে লিটারেচারে তোমার নোবেল পুরস্কার পেয়েছে। তারপর দেখো এখানে যে পুঁজিবাদের প্রতি বিরোধিতা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধকে প্রসারিত করা হয়েছে। এটা কার একটা অভিমত, এটা ছিল তোমার হচ্ছে কূটনৈতিক বলেন, ঠিক আছে, বলেন এই জিনিসটা বলেছিল যে ইউএসএসআর আসলে কেন এই স্নায়ুযুদ্ধটাকে এগিয়ে নিচ্ছেন। তারপর দেখো এখানে যে ইউরোপের স্নায়ুযুদ্ধের কেন্দ্রস্থল ছিল কোন দেশ, যেটা আমরা বলে আসলাম একটু আগে, জার্মানি। হ্যাঁ, তোমার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে জার্মানির উপর তো আসলে সব দায় চাপিয়ে দেওয়া হয়, সেজন্য কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়েছিল, জার্মানি শুরু করেছিল। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানির অবস্থা আরো খারাপ হয়ে যায়। জার্মানিকে ভাগ করে নেয় তিনটা দেশ, ফ্রান্স, রাশিয়া এন্ড ধরো যে ইউএসএ, ঠিক আছে। এরা সবাই ভাগ করে টরে নিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে। তারপর তোমার ধরো যে এইভাবে ভাগ করে নেওয়ার পরে বার্লিন প্রাচীর তোলা হয়, মানে অনেক বাজে অবস্থা, একটা দেশের মানুষজন তারা নিজেদের থেকে আলাদা হয়ে যায়। তো এখানে এই খারাপ অবস্থার কারণে কিন্তু জার্মানি ছিল তোমার এখানে মেইনলি স্নায়ুযুদ্ধের কেন্দ্রস্থল। তারপর দেখো যে ন্যাটো গঠন করে কোন দেশ, ন্যাটো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছিল, এটাকে বলে আসলাম যে এটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সো এটা হচ্ছে তোমার মেইনলি ন্যাটোটা। এই ন্যাটোতে যোগদান নিয়েই কিন্তু তোমার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ঝামেলা লেগেছে এন্ড একটা বড় যুদ্ধ, অনেক দিনের যুদ্ধ চলছে, ঠিক আছে। তারপর দেখো এখানে যে স্নায়ুযুদ্ধ অবসানে কার ভূমিকা অধিকতর ইতিবাচক ছিল বলে তুমি মনে করো। এটা অবশ্যই সোভিয়েত প্রেসিডেন্ট গর্বাচেভ, যেটা বলে আসলাম 1991 সালে তোমার ইউএসএসআর ভেঙে গিয়েছিল এন্ড 15 কান্ট্রিজ তৈরি হয়েছিল এখান থেকে। ভাবো দেখো কত সালে স্নায়ুযুদ্ধ কথাটি প্রথম ব্যবহৃত হয়, সেটা কি 1946 সালে। কবে প্রথম ইউজ করা হয়েছিল, 1946 সালে। এন্ড কে প্রথম ইউজ করেছিল, অধ্যাপক ফ্র্যাঙ্কেল, ঠিক আছে, অধ্যাপক ফ্র্যাঙ্কেল। সো এটাই ছিল আমাদের আজকের ক্লাসটা। সো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে এন্ড তোমরা অবশ্যই আমাদের যে ইউনিট কোর্সটা আছে সেটা তো তোমরা দেখতে পারো, অলরেডি অনেকবার বলে ফেলছি। সো বারবার বলার কারণ হচ্ছে কি, আমরা চাই তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। আমাদের ক্লাস যদি তোমার ভালো লাগে, তোমার সাথে মনে হয় আমরা তোমাকে বোঝাতে সক্ষম, তাহলে তুমি আমাদের এই প্রাইভেট প্রোগ্রামটাতে ভর্তি হতে পারো। এটা কিন্তু কোর্স না, এটা একটা প্রাইভেট প্রোগ্রাম। এখানে আমরা 30 জনের বেশি একটা ব্যাচে রাখছি না, ঠিক আছে। তুমি যে কোনো টাইমে, এনি টাইমে তোমার কিউএনএ সুযোগ থাকছে, তুমি এনি টাইমে তুমি মেন্টাল সাপোর্ট পাচ্ছ, এনি টাইম তুমি একদম বাংলাদেশের বেস্ট দুজন টিচারের কাছে পড়তে পারছো। আমরা কিন্তু গত 2 বছরে প্রায় আলহামদুলিল্লাহ 1000+ ঢাকা ভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি করতে পেরেছে আমাদের স্টুডেন্টকে, ঠিক আছে। আমরা ভার্সিটিতে এখন হাঁটতে গেলে আমাদের স্টুডেন্ট পাওয়া যায় প্রতিদিন। সো আমরা চাই তোমরা আমাদের সাথে একদিন যুক্ত হয়ে যাও। অনেকে প্রস্তুতি নিবা না ভাবছো এটা সেটা, আমার এসএসসি জিএসসি রেজাল্ট খারাপ। ভাই, তোমার যদি 2টাতে 4ও থাকে, তোমার যদি 2টাতে এসএসসি জিএসসি 4ও থাকে, তাও কোনো প্রবলেম নাই। তুমি আসো আমাদের সাথে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাকে আমরা একটা বেস্ট রেজাল্ট নিয়ে বের করে দিতে পারবো। সো আমাদের সাথে কানেক্ট হতে পারো। কোর্স ফি আমরা রেখেছি মাত্র 8,000 টাকা, কারণ আমরা এখানে একটা ব্যাচে কিন্তু 30 জনের বেশি পড়াচ্ছি না। সো যেসব কোর্সে তোমার 1,000 2,000 থাকে, তারা হয়তো বা কোর্স ফিটা 3,000 রাখতে পারে, 2,000 রাখতে পারে। বাট আমরা কিন্তু সেটা পারছি না। কেন? আমরা তোমাদেরকে একদম একটা প্রাইভেট কেয়ার দিব, ঠিক আছে, একটা পার্সোনাল কেয়ার দিব। সো তুমি 2জন ঢাবিয়ান ভাইয়ার প্রাইভেট কেয়ার পাচ্ছ 24 ঘন্টা। সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন টাইমে 8,000 টাকা খুব বেশি না, ঠিক আছে। এটা অনেকে তোমরা ভুলিয়ে ফেলো যে হ্যাঁ এখানে টাকা তো ভাই বেশি নিচ্ছেন, এটা অবশ্যই না। সো তোমরা সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।